মন কেমনের বৃষ্টি। লেখনীতে পুষ্পিতা প্রিমা। পর্ব সংখ্যা ৭। আজি চৌধুরীর কথা শুনে অবাক হয়ে তাকালো ঈশা। তার চোখগুলো গলে পানি বেরিয়ে আসার আগে একদম ঘৃণা হলো। এরা কি মানুষ? নিজের স্বার্থের জন্য তার একটি ছোট্ট মেয়েকে ব্যবহার করেছে। প্রয়োজন ফুরিয়ে গেলে যে ছুঁড়ে ফেলে দিবে তা বলার অপেক্ষা রাখে না। ঈশার চোখগুলো ছলছল করে উঠল। আজি চৌধুরী বলল, তোমার মামা মামিকে বিয়ের আগে এই শর্ত দিয়েছিলাম যে তুমি নামে মাত্র আদির বউ থাকবে, শুধু তার দেখাশোনা করবে। কিন্তু এখন সে নামে মাত্র স্ত্রী শব্দটা থাকবে না। আইমি বলবে তুমি আদির দেখাশোনা করার জন্য শুধু এই বাড়িতে আছো। স্বামী স্ত্রীর কথা যাবে না বলতে একদম। ঈশা কাট জবাব দিল, ওনার সাথে আমার বিয়ে হয়েছে, উনি আমার স্বামী, আমি ওনার স্ত্রী। আমি কেন অন্য মেয়েকে আমাদের মাঝে ঢুকতে দিব যেখানে উনি আমাকে চায়? আজি চৌধুরী স্যার কথা শুনে অবাক হলো। ও বললো না, দেখলোও না মেয়েটা যতটুকু ভীতু ভেবেছিল তার থেকেও বেশি সাহসী। আজি চৌধুরী শান্ত হয়ে বলে, আদি সুস্থ হয়ে গেলে তোমাকে চিনবে না। ওর জীবনে ঈশা নামক কোনো মেয়ের স্থান নেই, থাকার কথাও নয়। ঈশা তেরা জবাব দিল, উনি না বলা পর্যন্ত আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। আজি চৌধুরী হাসলো, বলল, অসুস্থ আদি মেয়েটাকে চেনে, কিন্তু সুস্থ আদি আহিমিকে চেনে। সুস্থ হয়ে গেলেও তো তোমাকে চিনবে না। তাছাড়া আদি সুস্থ হওয়া পর্যন্ত তোমাকে এই বাড়িতে থাকতে হবে। যাওয়ার কথা উঠছে কেন? ঈশার চোখ থেকে দুফোঁটা জল গড়ালো। সে আড়ালে মুছে ফেললো তা। বলল, উনি সুস্থ হয়ে উঠুক, তারপর দেখা যাবে। আজি চৌধুরী এবার গর্জে ওঠে, বলল, তোমার কি কথা কানে যায় না? তুমি তোমারটাই বলে যাচ্ছ, আমি কি বলেছি বুঝতে পেরেছো? ঈশা জিজ্ঞেস করলো, কি বলতে চাচ্ছেন? আজি চৌধুরী সহজ ভঙ্গিতে জবাব দিল, আমি কে বলতে হবে আদি সুস্থ হয়ে গেলে তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে। আদির জীবন থেকেও। টাকার জন্য তুমি এই কাজ করছো। ঈশা অবাক হয়ে তাকালো, কেবল প্রবল ঘৃণা নিয়ে উচ্চারণ করলো, টাকা? আমাকে তো এসব বলে এই বাড়িতে আনা হয়নি। আমি এই বাড়িতে এসেছি একজন অসুস্থ স্বামীর স্ত্রী হয়ে, যাকে সুস্থ করে তোলাই আমার ধর্ম। সুস্থ হয়ে গেলে সে আমার, সংসারটা আমার। কিন্তু এখন দেখছি আমাকে সবাই হাতের পুতুল মনে করে নাচাচ্ছে। কেমন বিবেক আপনাদের? আজি চৌধুরী ঈশার কথায় জবাব দিল না, শুধু বললেন, তোমাকে আমার শর্ত মানতে হবে, না হলে তোমার মা বাবাকে আমি পুলিশে ধরিয়ে দিব। কারণ বিয়েটা যে শর্তে ছিল তা তাদের মানার জন্যই। তোমার মামা মামিকে আমি নগদ 4 লক্ষ টাকা দিয়েছি। সবকিছু প্রমাণ আছে আমার কাছে। কি চাও তুমি? তোমার মামা মামি জেলে পচে মরুক নাকি? ঈশা মুখ ফিরিয়ে নেয় ঘৃণায়, বলে, আর আমার সাথে যে অন্যায় হচ্ছে, অন্যায় করছে, তার শাস্তি কি হতে পারে? আজি চৌধুরী মেজাজ চড়ে গেল। বেয়াদব মেয়েটা তার মুখে মুখে কথা বলছে, এমন দুঃসাহসকারও হয়নি কখনো। গর্জন করে বলল, আমাকে কেন বলছো? তোমার মামা আমাকে গিয়ে বলো, তারা তো টাকা গিলেছে, আমি কি করতে পারি? আদি আগের চাইতে সুস্থ হয়েছে তোমার কারণে, তাই তোমার সাথে খারাপ ব্যবহার করতে চাইছি না। কারণ যা বলেছি তা আমিকে বলবে। যদিও আমি আমাকে বলেছে তোমাকে জিজ্ঞেস করলে আমি যা বলতে বলেছি তা বলবে, নয়তো তোমার মামামিকে নিয়ে ভেবে দেখবো। ঈশা ঠায় দাঁড়িয়ে থাকে, বলে, কতদিনের জন্য কিনেছেন আমাকে? যতদিন নাদি সুস্থ হয়। আজি চৌধুরী নির্বাক জবাব, যদি আমি এখন চলে যাই? আজিজ ঈশার কথায় ভরকে যায়, বলে, এখন যেতে পারবে না তুমি। কাগজে উল্লেখ আছে যদি আদি সুস্থ না হওয়া অবধি তোমার থাকতেই হবে, তারপর চলে যাও, সমস্যা নেই। আজি চৌধুরীর কথা শেষ করার আগে আরিয়া খান চলে আসে, বলল, তার আর আদর দরকার নেই। আদি এরকম শান্তশিষ্ট থাকলে তাহলে আমাদের আইনি কথা অনুযায়ী ভারতের অন্যতম শীর্ষ নিউরোলজিস্ট ডক্টর VS মোতাবের কাছে আদিকে নিয়ে যাব। আদিকে শুরু থেকে নিয়ে যেতেই পারলেই হবে, আর আদিকে যাওয়ার জন্য রাজি করাতেও হবে ঈশার। ঈশার চোখে বিস্ময় উচ্চারণ করে, ভারতে? এখানে চিকিৎসা নেই? আলিয়া জবাব দিল, আমি চাই আমার ছেলে প্রেপার ট্রিটমেন্ট পাক, পুরোপুরি সুস্থ হয়ে উঠুক। এসব টোটকা ডাক্তারের কাজ হবে না। তোমার কারণে আমি আগের চাইতেও তোমার কারণে আদি আগে চাইতেও শান্ত হয়েছে ঠিক, কিন্তু আদির স্মৃতি এখনো ফেরেনি। হোমোক্যাম্পিন এখনো রিকভার হয়নি। তার সাথে স্মৃতি না ফিরলে সে স্মৃতি সংরক্ষণ করতে পারছে না। এভাবে তো চলতে পারে না। এবার আইমের কথা শোনা যাক। তোমার কাজ হবে শুধু আদিকে ভুলিয়ে ভালিয়ে রাজি করানো, সেটা হোক জোর করে কিংবা তার প্রতি অন্য বিষয়ে মন দেখিয়ে। ঈশার পায়তলার মাটি যেন নড়ে গেল। ডক্টর তার সামনে থাকবে না, এটা কি করে হয়? ডক্টর কে সে রাজি করাবে? ডক্টর যে মিষ্টিকে ছাড়া কিছুই ভাবতে পারে না। আজকাল তো ডক্টর অভিমান করে শিখে গেছে। অভিমান করে যদি কোনো কিছু করে বসে, ঈশা দিশেহারা হয়ে পড়ল। তার ছোট্ট মাথা কি করবে ভেবে পেল না। তার খুব করে কাঁদতে ইচ্ছে করছে। মৃত মা বাবার প্রতি তার খুব অভিযোগ জাগলো।
ছাদের এক কোণায় রেলিং ঘেঁষে বসে পড়লো, চিৎকার করে বলল, তোমার সাথে আমাকে নিয়ে যাও বাবা, ও মা, নিয়ে যাও আমাকে। কেন এই নিষ্ঠুর পৃথিবীতে রেখে গেলে তোমরা? এখানে কেউ আমার আপন না, কেউ না। আজ তোমরা থাকলে আমার সাথে এত বড় অন্যায় কখনো হতে দিতে না। তারা তাদের ছেলের জন্য আমাকে ব্যবহার করছে। যখন তাদের ছেলে সুস্থ হয়ে যাবে তারা আমাকে ছুঁড়ে ফেলে দিবে। তারাও, তাদের ছেলেও। আমাকে কেউ নিতে গেল না, তোমরাও না। আমি আর সইতে পারছি না এত কষ্ট, আমি আর নিতে পারছি না। আমি তো ডক্টরের সাথে ভালো থাকতে চেয়েছিলাম, এত দুঃখ কষ্ট অনিশ্চয়তার মাঝে একটুখানি সুখ খুঁজেছিলাম। এটাই আমার দোষ হলো, সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়ালো। আমি এখন কি করব? ডক্টরকে দেখা ছাড়া আমি কিভাবে থাকবো? কাঁদতে কাঁদতে ঈশা মাথা রেলিংয়ে এলিয়ে দিল, হেঁচকি তুলে ডাকলো, ডক্টর। আদি মিনিকে শক্ত করে ধরে রাখে। পেছনে দাঁড়ানো লম্বা সুন্দর মেয়েটার দিকে তাকিয়ে ফিরতে ইচ্ছে করছে না। মিনি মেয়েটার কাছে যেতে দিচ্ছে না। মিনি আদির হাতের চাপে ব্যথা দিচ্ছে, আর্তনাদ করে ডাকে, মিষ্টি মিষ্টি। আমি আদির চেহারাটা দেখতে পাচ্ছে না। পেছনে দাঁড়ানো অবস্থায় সে আবারও বলল, আদি, আমি মিনির সাথে কথা বলতে এসেছি। এসে একটিবার আমার কাছে দাও। আদি যেন আরো চেপে ধরলো। আইমি আমির দিকে তাকিয়ে দরজা একবার তাকালো। মিষ্টির ওপর তার রাগ হচ্ছে আজকাল। মিষ্টি তাকে ফেলে রেখে কোথায় চলে যায়। আইমি আদি দৃষ্টি অনুসরণ করে বলে, আদি, তুমি কি কাউকে খুঁজছো? আদি মুখ ফিরিয়ে নিয়ে মিনিকে কিছুক্ষণ এক হাতে ধরে রেখে কিছুক্ষণ ওই হাতে নিতে থাকে। মিনি ছাড়া পেতেই রাগ ঝাড়া দিয়ে আদির হাতের ওপর ঠোঁটের খোলটা দিতে থাকে। আদির যন্ত্রণা হচ্ছে বারবার একই জায়গায় আঘাত পেয়ে। সে চোখ মুখ খিচে সহ্য করে নিচ্ছে। মিনি যে প্রতিযোগিতায় নামলো, সে আদির হাতে সমাতলে ঠোকর দিতে যাচ্ছে। আদি মিনিকে আরো সুযোগ দিল। আইমি গলা উঁচিয়ে দেখলো, চোখে পড়ে গেল সেই দৃশ্য। আদির হাতে ঠোকর দিতে রক্ত এনে ফেলেছে মিনি। আইমি দৌড়ে গেল, উৎকণ্ঠ গলায় বলে, আদি, তোমায় আঘাত লাগছে না? কি করছো তুমি আদি? মিনিকে দিয়ে দাও, আমাকে দিয়ে দাও। আদি সরে গেল, নিজের হাতে নিচের বুকে চেপে ধরে। না, তোমাকে দিব না, চলে যাও। আমি অনুরোধ করে বলল, আদি, তুমি ব্যথা পাচ্ছ। আচ্ছা, মিনিকে দাও না, শুধু ওকে ছেড়ে দাও। তোমার হাতে রক্ত আদি। আদি চোখ শক্ত করে চিৎকার করে ডাকে, মিষ্টি। আমি ভোরকে যাই বলে, আদি, আদি, তুমি শান্ত হও। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তোমাকে আর ডিস্টার্ব করবো না, কখনো ডিস্টার্ব করবো না। আমি চলে যাচ্ছি আদি। আদি যদি খেয়াল করে দেখতো তাহলে বুঝতে পারতো আমি চোখ জোড়া ভিজে উঠেছে। আদি তার জায়গায় দাঁড়িয়ে থাকে, মাথা নিচু করে, গায়ে সমস্ত শক্তি ঢেলে দিয়ে ডাকে, মিষ্টি। আমি রুম থেকে বেরোতেই দেখে ঈশাকে। বলে ওঠে, এতক্ষণ দাঁড়িয়ে বাইরে? ঈশা ঈশা চোখ সরিয়ে অন্যদিকে তাকায়, বলে, কাজের লোক, তাই অনুমতি না নিয়ে কি করে ঢুকি? আমি হঠাৎ মায়া হলো মেয়েটির প্রতি। মেয়েটি নিশ্চিত তার 2-3 বছরের ছোট হবে। আমি সামান্য হাসার চেষ্টা করে বলে, তুমি আমাকে আপু বলে ডাকতে পারো। আর তুমি আদির জন্য যা করছো তার জন্য আমরা সবাই তোমার কাছে ঋণী। ঈশা ব্যঙ্গ করে হাসে, বলে, ঋণী কেন হবেন? আমি তো টাকার জন্য এসব করছি, তাই না? আপনাকে তো আজিজ চৌধুরী তেমনটাই বলেছে। আমি হঠাৎ মনে হলো তাকে যা বলা হয়েছে সব মিথ্যা। এই মেয়েটা ছল ছল চোখে অন্য কথা বলছে একটুখানি। এই মেয়ে, এত মিষ্টি একটা মেয়ে, শুধুমাত্র টাকার জন্য? পরক্ষণে তার মাথায় এলো, না, টাকার জন্য মানুষ অনেক নিচে নেমে যেতে পারে। সেখানে ঈশা তো কাজ করছে। তাছাড়া এমন থার্ড ক্লাস ফ্যামিলির মেয়েরা যে কোনো কিছুই করতে পারে। নিজেকে বিক্রি করা এদের কাছে নিত্যকার ব্যাপার। যে মেয়ের ওপর এতক্ষণে আইমির মায়া হচ্ছিল, সে মেয়ের ওপর তখন তার ঘৃণা ভেসে উঠল। আইমি নিজের ভাবনা থেকে বেরিয়ে এসে আগে আবার আদির গর্জন শোনা গেল, ডাক এলো, মিষ্টি। ঈশা আর মেয়ের দুজনই কেঁপে ওঠে। আমি এবার দরজার দিকে তাকিয়ে আরেকবার ঈশার দিকে, তারপর দু চোখ মুছে চলে যায়। বলে যায়, আদিকে আমি নিয়ে যাব। ধীর পায়ে ঈশা রুমে ঢুকে পড়ে, চুপচাপ দাঁড়িয়ে থাকে। পিট করে দাঁড়িয়ে থাকা ছেলেটির দিকে তাকায়, পরক্ষণে চোখ সরিয়ে নেয়। আদি কোনো আওয়াজ শুনতে না পেয়ে যখন পিছু তাকায় তখন দেখে মিষ্টি। তৃষ্ণার্ত চোখে মিষ্টি দিকে তাকায়, চোখ সরায় না, পলকও নড়ে না। মিনি ছাড়া পেয়ে ডানা ঝাপটায়, আদিকে বকা দেয়। ঈশা এদিক ওদিক তাকিয়ে আদির দিকে তাকাতেই অপলক তাকিয়ে থাকা চোখ দুটোতে চোখ পড়ে। কিছুক্ষণ যেতে না যেতেই ঈশা চোখ সরিয়ে অন্যদিকে তাকায়। আদি নিজের হাত দিয়ে অবাকে
হাত লুকিয়ে ফেলে। দরজায় খিল দিয়ে বিড়বিড় করে বলে, আর কেউ আসবে না, যদি আসে ধাক্কা দিয়ে বের করে দেব। ঈশা শোনেও না শোনার মতো দাঁড়িয়ে থাকে। আদি ঈশাকে এমনভাবে দাঁড়িয়ে থাকতে দেখে এগোতেও ভয় পায়। আজকাল মিষ্টি ভালোভাবে কথা বলে না, মিষ্টি করে হাসে না, হুড়ের জড়িয়ে ধরে না, লজ্জা পেয়ে বুকে মুখ গুজে না, চোখে চোখ রেখে কথা বলে না। এই মিষ্টি তো আদির চেনা না। আদি গুটি গুটি পায়ে হেঁটে ঈশার সামনে এসে দাঁড়ায়। কি বলবে খুঁজে না পেয়ে আমতা আমতা করতে থাকে, মাথা চুলকায়। ঈশা এবার চোখ তুলে তাকায়। আদি ঈশাকে তাকাতে দেখে ঢোক গেলে কিছু বলতে পারে না, যেন মিষ্টির দৃষ্টি তাকে পুরোপুরি নির্বাক করে ফেলেছে। ঈশা থমথম গলায় জানতে চায় কি হয়েছে। আদি একবার ভরকে যায়, মুখের ভঙ্গি পাল্টে নেয়, মাথা নিচু করে মেঝেতে দৃষ্টি নিবদ্ধ করে। ঈশাভাবে দাঁড়িয়ে থাকতে দেখে চোখ সরিয়ে আদি অন্যদিকে হাঁটা ধরে। আদি ভেজালো সুরে ডাক দেয়, মিষ্টি। ঈশা সাথে সাথে জবাব দেয়, এভাবে ডাকবেন না, মিষ্টি ছাড়া থাকতে শিখুন। আপনি ছোট বাচ্চা নন। আদির চোখ জোড়া ঝাপসে ওঠে প্রখর অভিমানের কারণে। অদ্ভুত, সে আবারও ডাক দিল, মিষ্টি। ঈশা বিরক্ত হলো বেশ, বলল, আবার? আপনার মা বাবা স্বার্থ হাসিল হলে আমাকে ব্যবহার করছে। আপনি কিসের জন্য ব্যবহার করছেন? কি স্বার্থ আপনার? আদি নির্বাক মাথায় কঠিনভাবে কথা ঢুকলো না, অদ্ভুত চাহনিতে তাকিয়ে থাকলো। তোমার কি রাগ উঠেছে মিষ্টি? ঠিক আছে, আমি তোমার সাথে আর কথা বলার চেষ্টা করব না, তোমার সাথে এভাবে কথাও বলবো না। ঈশাদের মুখে দেখার চেষ্টা করলো, তার মনটা খারাপ হয়ে গেছে। ডক্টর এভাবে বলায় ঠিক হয়নি। ঈশা শাড়ির আঁচল হাতে নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। প্রায় আধ ঘন্টা পর বেরিয়ে এলো। ডক্টর ঠিক সেইভাবে দাঁড়িয়ে থাকতে দেখলো, বলল, কি সমস্যা? আদি ফিরে তাকালো, ভেজা চুল আর ভেজা মুখে স্নিগ্ধতা মিষ্টিকে দেখলো। আদি কি বলবে ভুলে গেল, শুধু বলল, মিষ্টি, আমার সাথে এভাবে কথা বলো না, আমার খুব কষ্ট হয়। এসে একদৃষ্টে চেয়ে রইল আদির দিকে, বলল, কখন কি বলেছি সেসব মনে রাখতে হয় না। আপনি এত প্যাচাল মানুষ আমি জানতাম না ডাক্তার। আদি যেন এবার একটু সাহস পেল, বলল, মিষ্টি, আমি তোমাকে কখনো বকেছি? ঈশা চোখে চোখ ছোট করলো। আদির প্রশ্নের উত্তর না দিয়ে বিছানা চাদর ঠিক করতে ব্যস্ত হলো। আদির রাগ উঠে গেল, ঈশার হাত টেনে কাছে নিয়ে আসলো। ঈশা তাকায় না আদির দিকে, বলে, ছাড়ুন, ভালো লাগছে না। আদি চেয়ে আছে মিষ্টির দিকে। খানিকক্ষণ পরে বলে, মিষ্টি, তুমি আমাকে কত ছোট, আমাকে বকো কেন? ঈশা নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, কোথায় ছোট? আদি আর মিষ্টি হাইট মেপে এবার মিষ্টির মাথায় হাত রেখে বলে, দেখো তুমি এতটা ছোট। তারপরও আমাকে নিজের মাথায় হাত রেখে বলে, আমি এতটা বড়। হাত দিয়ে দেখিয়ে বলল, আমি তোমার চাইতে এতটা বড়। ঈশা যেন এবার হাসি লুকিয়ে রাখতে পারলো না, আদির মুখের দিকে তাকিয়ে খিলখিল করে হেসে উঠল, বলল, আপনি বড় কিন্তু বুদ্ধিতে আমার চাইতে ছোট ডক্টর। আদি ঈশার কথা শোনে না, সে তো মিষ্টির হাসিতে ডুবে আছে। দিল সে কখন বলল, আমি দেখি তুমি কোথায়, বলো কোথায় বড় তুমি? আদি হাতের দিকে চোখ পড়তে সাবুর কুঞ্চিত করে তাকালো। আদি হাত সরিয়ে নিল, বলে, এসব কিছু কে করেছে? মিনি আদর করেছে? ঈশা মিনিকে ডাক দিল। মিনি চুপসে গেল ভয়ে, মিনমিন করে ডাকলো, মিনি গুড গার্ল, গুড গার্ল। ঈশা ধমক দিয়ে বলল, পাম দেওয়া হচ্ছে আমাকে? আদি মাথা নেড়ে বলল, মিষ্টি, তুমি মিমিকে বকো না, মিনি এখনো ছোট। ঈশা হা করে তাকায় আদির দিকে, বা আপনি বড় আর সে ছোট, ভালোই তো চেনেন বড় ছোট। আদি হ্যাঁ বলল, আমি বড় তুমি ছোট, আমি বর তুমি বউ, ঠিক না মিষ্টি? ঈশা হা করে তাকিয়ে রইল তার দিকে। ডক্টর কি আর কিছু বলার বাকি রেখেছে? রায়না সামনাসামনি হওয়ায় ঈশা যেন খারাপ লাগলো। রায়না তাকে দেখে মাথা নামিয়ে ফেললো, বলল, ঈশা, তুমি কি কোনো কারণে আমার উপর রেগে আছো? ঈশা অবাক হয়ে বলল, না না, রেগে কেন থাকবো? আমি তো ভেবেছিলাম আপনি আমার উপর রেগে আছেন। রায়না এদিক ওদিক তাকিয়ে বলে, রাখবো কেন? দোষ তো তোমার নয়। জানো ঈশা, আমি তোমার মতো এক হতভাগী। এ বাড়িতে আমি নামে মাত্র বউ পরিচয় থাকি, কাজের লোকের চাইতেও বেশি সম্মান পাই। আর যার স্ত্রী হয়ে তার ভোগের পণ্য, দাসী, তার দাসত্ব মেনে নিতে পারলে ততক্ষণ ভালো। আর তারপর উল্টে গেলেই শারীরিক মানসিক সব ধরনের অত্যাচার। কখনো দেখে মনে হয়নি সব দুঃখী কষ্ট একজনই। আমাকে চকচকে করে সাজিয়ে রাখা হয় লোক দেখানোর জন্য। এই চৌধুরীরা প্রত্যেকটা মানুষই জঘন্য স্বার্থপর। তোমাকে ডক্টরের কথা বলতে পারবো না, তাকে কখনো ভালো ব্যবহার করতে দেখিনি, খারাপ ব্যবহারও করতে দেখিনি। আমার সাথে বারবার স্বাভাবিকভাবেই থাকতো, তাই তেমন কিছু বলতে পারছি না। আফির ব্যবহারের জন্য আমি ক্ষমা চাইছি তোমার কাছে। ঈশা অবাক হয়ে বলল, আপনার ঈশা অবাক হয়ে বলল, আপনি এত কিছু সহ্য করছেন কেন? আপনার মতো তো আপ
আমার মতো তো আপনি নদীতে ঝাঁপ দেননি, তাহলে মুখ বুজে কেন সহ্য করছেন অন্যায়গুলো? এটা তো অন্যায়, আপনি প্রশ্রয় দিচ্ছেন তাকে। রায়না চোখ মুখ লজ্জায় ভরে গেল। ঈশার মুখে হাত দিয়ে বলে, তুমি এতটা ছোট হয়েও তোমার কত সাহস! আমার মতো ছিটে ফোঁটাও নেই তা, মধ্যবিত্ত পরিবারের মেয়ে। চলে গেলে ঠিকই বাবার ওপর বোঝা হয়ে যাব। বাড়িতে আমার সৎ মা, সেখানে শুধু গালি জুতো পেটা খাওয়া ছাড়া আর কিছুই জোটে না। দুমুঠো ভাত তো দূরের কথা, বাবার বয়স হয়েছে, উনি এখন পুরোপুরি তার ছেলেমেয়ের ওপর ডিপেন্ডেন্ট। সেখানে আমি তো না চাইতেও এখানে ভালো আছি, ভালো খেতে পারছি, আর কি চাই বলো? বিস্ময়ে ঈশার চোখগুলো দ্বিগুণ বিস্তার হলো। জানতে চাইলো কিসের আশায় আপনি পড়ে আছেন? আফি কোনোদিন আপনার মূল্য বুঝবে না, বা কোনোদিন আপনার মূল্য বুঝবে এই আশায়? রানা সহজ সরল জবাব। ঈশা বিস্ময় প্রশ্ন ছিল যেন। হাঁটতে হাঁটতে সে ভাবলো, রানা চাইতেও সে তো অনেক সুখী, অনেক। তার স্বামী তাকে ভালোবাসে, সুস্থ বা অসুস্থ যাই হোক, ভালো তো বাসে। পায়েসের বাটি হাতে নিয়ে ব্যস্ত পায়ে দৌড়ে গেল আদির কাছে। আদি মাথা নিচু করে পাঞ্জাবির বোতাম লাগাতে ব্যস্ত। ঈশার দিকে ফিরে কিছু বলতে পারল না। ঈশা পায়েসের বাটি রেখে উস্কার গতিতে ছুটে গেল আদির কাছে, জাপটে জড়িয়ে ধরল। আদির বুকে মাথা রাখার পর আস্থার অন্যরকম অনুভূতি হলো। তার চোখ বুজে এলো, আর ছাড়তে ইচ্ছে হলো না। আদি যেন অবাকের চরম পর্যায়ে। সে ভাবলো যে মিষ্টিকে ছুতে গেলেও খ্যাক খ্যাক করে ওঠে, সে আজ যেভাবে জড়িয়ে ধরেছে কিভাবে। পর মুহূর্তে ভাবনায় ডুবে গেল, মিষ্টি জড়িয়ে ধরেছে এই বেশি। আদি শক্ত করে জড়িয়ে ধরার পর ঈশা মাথা তুলে তাকালো, বললে, ওইভাবে চেপে ধরেছেন কেন? অসভ্য। আদি রাগ করলো, বললো, তুমি আমাকে প্রথমে ধরেছ, তারপর আমি, এখনো আমার দোষ? ঈশা ধমক দিল, বললো, বোতাম না লাগিয়ে ঝগড়া করছেন আমার সাথে? আদি বোকা বোকা মুখ করে বলল, আমি তো লাগিয়েছিলাম, তুমি তো দিলে না। ঈশা হাসলো, হেসে বোতাম লাগিয়ে দিতে দিতে বলল, আমার বোকা পাগলা সুদর্শন বর। আদি চট করে ঈশার কপাল ছিল। ঈশা চোখ গরম করে তাকালো, কপাল ছুঁয়ে বলল, বাজে ডক্টর। আদি হাসলো। ঈশা বোতাম লাগানোর পর তাকালো ডক্টরের দিকে, চোখে ইশারা করে বলল, কি? আদি মুগ্ধ চোখে চেয়ে, বউটা পুতুল, কিন্তু পুতুলে তো ঝগড়া করে না। আমরা আমারটা কেন ঝগড়া করে? ঈশা খিলখিল করে হাসলো, বলল, বাজে ডক্টর, বাজে বউ তাই। আদি দুপাশে মাথা নাড়লো, বলল, না, আমার ভালো বউ। আদি চাইতেও ভালো। ঈশা খিলখিল করে আওয়াজ করে মুখরিত হলো যেন রুমটা। দরজার বাইরে দাঁড়ানো আইমি স্পষ্ট শুনতে পেল হাসি, আর হাসির কারণ। আজি চৌধুরী আর আলিয়া চৌধুরীর ওপর তার রাগ যেন বেড়ে গেল তরতর করে। সাথে রাগ বাড়লো ওই ঈশা নামের মেয়েটার ওপরও। মেয়েটা তার কাজের নাম করে ঈশা আদির এই অবস্থার সুযোগ নিয়েছে। সুবিধাবাদী এসব মেয়েরা। আদিকে সে এই মেয়ের কাছে আর থাকতে দিবে না, কখনোই না। খাবার টেবিলে একসাথে বসে যখন সবাই খাবার খাচ্ছে, আলিয়ার নির্দেশ অনুযায়ী আদিকে বসিয়ে দিল ঈশা। ঈশা যখন তাকে খাবার বেড়ে দিচ্ছিল, আদি চুপি চুপি ঈশার শাড়ির আঁচল পেঁচিয়ে নিল তার হাতে। আমি চোখ তুলে আদিকে দেখলো। আদির বিরক্ত লাগলো, মেয়েটাকে তার বিরক্ত লাগে। কেমন করে যেন তাকায়। ঈশা খাবার বেড়ে দিতে বলল, ডক্টর খেয়ে নিন। আদি চিলিয়ে উঠলো, আমি একা একা খাবো না মিষ্টি। ঈশা অবাক হয়ে বলল, এসব খেতে হবে, বেশি কথা বলবেন না। আদির খারাপ লাগলো, মাথা নিচু করে বসে রইলো। তারপর মিনমিন করলো, মিষ্টি তুমি বসো, খাবে। আদির কথায় সবাই চকিতে তাকালো। ঈশা নানা করে উঠলো, বলল, ডক্টর আপনি খেয়ে নিন, আমি আসছি। আদি নীরবে রাগ করলো, হাতে পেঁচানো শাড়িটা টান দিল। ঈশা কাঁধে ব্যথা পেল। তা দেখে আদির কাণ্ড, কপাল কুঁচকে গেল, চোখ রাঙালো। ঈশা না করার পর আদি দাঁড়িয়ে বলল, তুমি খাবে না মিষ্টি? তুমি না খেলে আমিও কিন্তু খাবো না। ঈশা শান্ত হয়ে বলল, আবার বসে দিল, চামচে তুলে খাইয়ে দিল। আইমি হঠাৎ খাওয়া রেখে দাঁড়িয়ে পড়লো। ঈশা আর চোখে তাকালো। আদি খেতে খেতে ঈশার সাথে দুষ্টুমি শুরু করলো, বলল, মিষ্টি তোমার হাতে খাবার তোমার মতোই মিষ্টি। আদি চৌধুরী খেতে খেতে আলিয়া চৌধুরীও ভীষণ খেলো। দুজনে একসাথে। যে ছেলে বেছে বেছে দু একটা কথা বলে, সেই ছেলেটার যেন কথার ঝুলি নিয়ে বসেছে মিষ্টির সাথে। চেনা যাচ্ছে না তাকে। ঈশা ধমক দিল আদিকে, মিনমিন করে বলল, আপনি আমার সাথে কথা বলবেন না ডক্টর? আদি যেন ঈশার কথায় মজা পেল, হু করে হেসে উঠল, পুরো টেবিল কেঁপে উঠল। আজিজ আর আলিয়া চৌধুরী ছেলের হাসি মাখা মুখটা দিকে তাকিয়ে থাকলো অপলক। কি সুন্দর মন কাড়া ছেলেটার হাসি। এ যেন আগে ডক্টর আদি চৌধুরী, আর কোনো কিছুই নয়। ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টও হয়নি তার। ওই দাঁড়ানো মেয়েটির বদলে যেন দাঁড়িয়ে আছে আইমি, যে নতবনের মতো হাসছে আর বলছে, আদি ইউ আর ব্যাড বয়। কিন্তু না, তেমন কিছুই হচ্ছে না।
আলিয়া চৌধুরী ঈশাকে ডেকে পাঠালেন নিজের রুমে। ঈশা মনে করিয়ে দিলেন তার কাজের কথা। আইমি কান্না করছে দেখে তার আর এসব সহ্য হচ্ছে না। ঈশা অবাক হলো, আসলেই তো তার কাজ তো এসব নয়, সেসব সে করছে। সে আবারও ডক্টরের কাছে থাকার জন্য লোভী হয়ে উঠেছে। ডক্টর সুস্থ হওয়ার কোনো রূপ চেষ্টা করছে না, শুধু খাচ্ছে দাচ্ছে ঘুমাচ্ছে। ডক্টর দিন দিন তার উপর নির্ভরশীল হয়ে পড়ছে। এরকম চলতে থাকলে ডক্টর কোনোদিনও ঠিক হবে না, বা ডক্টরকে কোথাও নিয়ে যাওয়া মুশকিল হয়ে পড়বে। আলিয়া চৌধুরী সাফ সাফ জানায় 2 মাস সময় আছে ঈশার হাতে। এই 2 মাসের ভেতর যাকে আদিকে রাজি করাতে হবে। আদি এখন সুস্থ হয়ে ফিরবে, এই সময়টা অপেক্ষা ছিল তার সবাই। তখন আদি একটু স্বাভাবিক হবে, রাগ কমবে, মানুষের সাথে মেশার চেষ্টা করবে। এখন তো আদি অনেকটাই স্বাভাবিক, শুধু তার কিছু মনে নেই। তাই বাকি 10টা মানুষের মতো তার আচরণ নয়। সে আগের আদি এখনো হয়নি। আগের আদিতে ফিরতে আলিয়া বেগম পৃথিবীর যে কোনো প্রান্তে নিয়ে যেতে রাজি ছেলেকে। ঈশা আলিয়া বেগমের কষ্ট বুঝলো। একজন মা হয়ে সবসময় ছেলের ভালোটাই চায়। সেও তো কোনো কোথাকার কোন বাসিন্দা। আলিয়া চৌধুরী চাইতেও কিছু ভালো চাইতে পারে ঈশা। সে নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ, ডাক্তারকে সুস্থ করতে হবে, তার নিজের সর্বোত্তম চেষ্টা করতে হবে। এতে যদি ডক্টরকে ধরে পাঠাতে হয় তবেও, তাহলে চাইতেই হবে। তবুও ডক্টরকে সুস্থ করতে হবে। আদি তখন বিছানায় বসা, চাঁদের ওপর সবগুলো শুকনো বকুল ফুল। আদি মিনিকে নিয়ে মনে হচ্ছে খেলছে। মিনি ফুলগুলো ঠোঁটে করে নিয়ে নিজের ভাগে লিখে দিচ্ছে। তার উদ্দেশ্য কতগুলো আদি, আর বাকিগুলো বকুল ফুল তার। ঈশা দুজনের কাণ্ড দেখে হাসলো। আদি মিনির কাছ থেকে ফুল নিয়ে নেওয়ায় মিনি ঠোঁট দিয়ে ঠোকর দিল আদির হাতে। ঈশা তা দেখে ডাক দিল মিনিকে। মিনি যেন রাগ করলো, শিউরে এসে ডাকলো, আইমি আইমি। ঈশা অবাক হলো, মিনির আইমিং সাথেও ভাব হয়ে গেছে। বা আদি চোখ তুলে ঈশার দিকে তাকালো, ঈশার কাছাকাছি গিয়ে বসলো, সবগুলো ফুল ঈশার মাথায় ছড়িয়ে দিয়ে বলল, মিষ্টি সবগুলো তোমার, আমারগুলো তোমার, মিনির গুলো তোমার। ঈশা নীরবে হাসলো। সে আসলে কথাটি বলার জন্য প্রস্তুত হয়ে নিল। বলল, ঠিক আছে, ফুলগুলো আমি নিলাম, আমার লাগবে। আমার আরো একটা জিনিস চাই ডক্টর। আদি প্রস্তুত হয়ে বসলো, মাথা ঈশার দিকে ঠেলিয়ে দিয়ে বলল, কি মিষ্টি? ঈশা হাত দিয়ে দেখিয়ে বলল, ইয়া বড় একটা টেডি বিয়ার লাগবে। মিষ্টি সমান সমান। আদির মুখ কালো হয়ে গেল, মুখে হাত দিয়ে বলল, আমি টেডি বিয়ার কোথায় পাবো মিষ্টি? ঈশার মন খারাপ হলো, বলে, ডক্টর, টেডি বিয়ার ইন্ডিয়াতে পাওয়া যায়, আমায় একটা এনে দিবেন? আদি চিন্তিত মুখ নিয়ে বলল, ইন্ডিয়া? সেটা কোথায় মিষ্টি? নিচে ছাদ, বাগানের পেছনে। ঈশা হাসি পেল যেন, তারপরও হাসলো না। বলল, ডক্টর আদি চৌধুরী ইন্ডিয়া যেতে চেয়ে না, ইন্ডিয়া চেনে না? আদি মিষ্টির মুখ ধরে ঝাঁঝিয়ে বলল, মিষ্টি কোথায় ইন্ডিয়া? টেডি বিয়ার কিভাবে পাবো? ঈশা আদির নাক টেনে দিল, বলল, ইন্ডিয়া অনেক দূর, আবার বেশি দূরেও না, কিন্তু আমার জন্য অনেক দূর, আপনার জন্য অনেক কাছে। আপনি যাবেন ডক্টর? আদি অবনড়ে মাথা নাড়লো, বলল, যাব, তোমার জন্য ইয়া বড় টেডি বিয়ার আনবো, তুমি যখন হাসবে মিষ্টি। ঈশা মাথা নেড়ে বলল, খুব হাসবো, সত্যি যাবেন? আদি মাথা নাড়লো। ঈশার মনটা খারাপ হয়ে গেল। ঈশার চোখের কোণায় কিচির জল ভেসে উঠল। আদি হাসি মাখা মুখ যেন নিভু নিভু হয়ে গেল তা দেখে। তুমি যাবে না মিষ্টি? ঈশা দুহাতে মাথা নাড়লো, বলল, আমার যাওয়া কি দরকার? আপনি যাবেন ওই মা বাবার সাথে, ওনারা আপনাকে কিনে দিবে, আপনি আমার জন্য নিয়ে আসবেন। আদি ঈশার কোলে ধপ করে শুয়ে পড়লো, বলল, না মিষ্টি। ঈশা নড়ে চড়ে বসলো। আদি সোজা হয়ে শুয়ে পড়লো, বলল, মিষ্টি আমি আছি, টেডি বিয়ার লাগবে না। মিনি আছে, আমি আছি, আর কোনো কিছু লাগবে না, লাগবে না, লাগবে না। ঈশা বুঝতে পারলো আদির কথা, বলল, না আমার লাগবে, টেডি বিয়ার লাগবে, আপনাকে যেতেই হবে, আপনি যাবেন। আদি চুপচাপ উঠে পড়লো, রুম থেকে বেরিয়ে পড়লো। ঈশা তার পিছু পিছু দৌড়ে গেল। কোথায় যাচ্ছেন ডক্টর? আদি শুনলো না, গট পায়ে হেঁটে গেল। ড্রয়িং রুমে বসে আজিজ আর আলিয়া এবং আইমির পাশে বসে পড়লো। তারা সবাই অবাক হলো আদির কাণ্ডে, দেখতে লাগলো। আদি সেই দিন কোনো রূপ কথা বলেনি, রাতেও খায়নি, মিষ্টির সাথে দুটো কথাও বলেনি, শুধু রেগে মেগে তাকিয়েছে, শান্তভাবে রাগ ঝেড়েছে, জগের সব পানি মেঝেতে ফেলে দিয়েছে ইচ্ছে করে, মিনিকে ধমক দিয়েছে দূরে দাঁড়িয়ে, মিষ্টি ইচ্ছে করে সব দিয়েছে। মিষ্টি একদিন তার
তার মতোই কাঁদবে। সেও একদিন মিষ্টিকে দূরে ঠেলে দিবে। মিষ্টি খুব করে কাঁদবে, খুব, হয়তো তার মতো ভেতরে ভেতরে কাঁদবে, নীরবে নির্জনে খুব আড়ালে কাঁদবে, সবার চক্ষুর আড়ালে কাঁদবে, যন্ত্রণায় কাতরাতে থাকবে, কাঁদবে। আর সেদিন আদি খুব করে হাসবে, খুব। বিক্ষুব্ধ মেজাজে ছেলেটি আর চুপচাপ, রাগ ওঠে না, আর না রাগ দেখানোর সাহস ওঠে। চাপা গর্জন, চাপা রাগ, তাও মিষ্টির ওপর। সে বোধহয় মিষ্টিকে মনে পড়ে জানে। মিষ্টি বারণ শুনল না। সে বকুল আইমির ওড়নার ভাঁজে ভরে দিল। তারপর মিষ্টির দিকে তাকালো। সে যা মনে করে দিয়েছে তার কিছুই হলো না। মিষ্টি রাগ দেখালো না, কাঁদলো না। কি আশ্চর্য! সে আরো কষ্টধর ফোন দিয়ে আটলো তার বোকা মাথার বুদ্ধি। আইমির সাথে বসে সে বকুল ফুলের মালা গাঁথলো। মিষ্টি কখন কাজের ফাঁকে তাদের দিকে তাকালো। আদি আইমিকে নিয়ে মালা গাচ্ছে। আমি সবকিছু স্বাভাবিক ভেবে নিল। আদি তো তারই। মিষ্টি যখন চোখ ফিরিয়ে নিল, আদি প্রচন্ড রাগে আহত হলো। মিষ্টি এবারও রাগ করলো না, এবার ও কাঁদলো না। মিষ্টি চোখের অগোচরে আইমির হাত ধরে আবার মালাটি কেড়ে নিল আদি। মিষ্টির জন্য গাঁথা মালার জন্য অন্য মেয়ে কেন ছুবে? আদি সবার সাথে একসাথে বসে খেলো, তাও মিষ্টির বলার আগে। বেছে বেছে ঝাল খাবার খেলো। মাথায় রাগ তার দপদপ করে উঠলো। চেয়ারে জলের রক ফুলে উঠলো। চোখ দুটো অসম্ভব রকম লাল হলো। তারপরেও সে ঝাল খেয়েই চলেছে। আমি তো জানি আদি ঝাল পছন্দ না, বাকিরাও জানেতাম, তাই সবাই কিছু বললো না। কিন্তু যখন সবাই আদির হাসপাতাল দেখলো, তখন চোখ যেন কপালে উঠে গেল। তারপরও খেয়ে চললো। আদি খাবার টেবিলে কাঁপিয়ে চিৎকার করে ডাকলো, মিষ্টি! ঈশা কোথা থেকে ছুটে এলো, পায়েসের বাটি হাতে নিয়ে চামচে করে মুখে তুলে দিল। খেয়ে নিন, নয়তো ফেলে দিন। আদি চুপচাপ খেয়ে নিল। পুরোটার সময় মিষ্টির দিকে তাকিয়েই খেলো। মিষ্টি এবারও তার দিকে তাকালো না। আদির আবারও কষ্ট লাগলো। তারপর চোখ জোড়া ঝাপসা হয়ে উঠলো। সে মাথা নামিয়ে ফেললো, আর খেলো না। তার চোখ জোড়া মিষ্টিকে দেখলো, শুধুই দেখলো। না দেখলো, মিষ্টি বেশ ভালোভাবে অনুবাদ করতে পারছে ডক্টর কষ্ট পাচ্ছে, কিন্তু তার কিছু করার নেই। নীরবে দেখানো রাগ অভিমানগুলো লোকটির মিষ্টি ভালো করে উপভোগ করতে পারে, কিন্তু তার তো হাত বন্ধী। সে কি করবে? কার কাছে আছে এসব প্রশ্নের উত্তর? কে বলবে ছেলেটা প্রগড় ব্যক্তিত্বের একজন ডক্টর ছিল? জীবন্ত এক পুতুল যখন মৃদু মধুর শ্বাস টেনে ঘুমায় আদির পাশে, আদির ঘুম ভেঙে যায় সে শ্বাসের আওয়াজে। নিঃশ্বাস অনুভূতি পাল্লা দিয়ে বেড়ে যায়। কিন্তু সে জানে না কিভাবে কাঁদতে হয়, কিভাবে কাঁদবে সে তার মিষ্টির জন্য, কিভাবে কাঁদলে মিষ্টি জেগে উঠবে, কিভাবে কাঁদলে মিষ্টি তার শক্ত কলস থেকে বেরিয়ে আসবে, কিভাবে আর্তনাদ করতে হবে জানা নেই আদির। আর কেমন আঘাত পেলে মিষ্টি তাকে ধরে কাঁদবে, কিভাবে আঘাত করলে মিষ্টি তার বিক্ষুব্ধ হবে। দুদিনে দুপাশে দুজনে নীরবে কাঁদলো, কিন্তু কারো কান্না কেউ শুনলো না। যতই হচ্ছে রাত গভীর, বাড়তে লাগলো অনুভূতিরাও নিশ্চুপ কান্না। দুজনেই দুই মাথা নিচু করে বালিশে চেপে ধরে কান্নায় আবেগে আপ্লুত। কেউ কান্নার গভীর কতটুকু বোঝে না। আদি বিরক্ত হয়ে মিনির কাজে, মিনিকে ওই আইমির সাথে কথা বলেছে বলে। মিনি শুধু মিষ্টির সাথে কথা বলবে। মিনিও কি বুঝে গিয়েছে মিষ্টি তাদের থেকে দূরে দূরে ঠেলে দিতে চাইছে? হয়তো বুঝে গিয়েছে, সেই জন্যই দূরে দূরে থাকছে। কিন্তু এসব নিয়ে কোনো ভাবাবেগ নেই মিষ্টির। সে এতটাই নির্বাক হয়ে আছে। কি চাইছে সে? আদি আর কোনো প্রশ্ন খুঁজে পেল না। আইমি তার ফোনে থাকা এক ছবি দেখালো আদিকে। বলে, আদি, তোমার মনে পড়ে এই ছবি আমরা কোথায় তুলেছি? এই ছবিটি দুজন যখন নদীর পাড়ে ঘুমিয়েছিলাম তখন তুলেছি। আর এটা যখন আমরা দুজন লং ড্রাইভে ঘুরতে গিয়েছিলাম তখন। আদি এতক্ষণ যাবৎ কিছু শুনলো না। সে তো ওই টেবিলে মুছতে থাকা মেয়েটির ওপর দৃষ্টি নিবদ্ধ করে রেখেছে। আইমি আদির দৃষ্টি লক্ষ্য করে তাকালো, দেখতে পেল ওই মেয়েটিকে, যে মেয়েটি আদিকে তার দিক থেকে মুখ ফিরিয়ে নেওয়ার জন্য অন্যতম কারণ। আইমি ভেবে পায় না এই ছোট্ট একটা মেয়ের মাঝে কি দেখলো আদি, যার কারণে আইমির দিকে পর্যন্ত ভালোভাবে তাকায় না। তার হঠাৎই মনে পড়ে গেল খুব সুন্দর একটি দিনের কথা। আইমি যেদিন তাদের অদক্ষ হাতে শাড়ি পরেছিল, কুচি করা এলোমেলো শাড়ি। পা ঠিক করে দিলেও শেষমেশ পর্যন্ত ঠিক হয় না। শাড়িটা আদি দিয়েছিল তাকে। আদি সেই দিন তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়েছিল। যখন আমি লজ্জা পেয়ে মাথা নামিয়ে নিল আমির হাসির আওয়াজ শোনা গেল। আদি তার কানে বলেছিল, আপ বাহাত খুবসুরত লাগতে হো। আইমি হেসে আদির বুকে দুমদাম কিছু কিল বসিয়ে দিয়েছিল। ইয়েস প্রেম মে কিবলে তুমহার। আইমি ঠোঁটের কোনায় একা বাঁকা চলতে হাসি ফুটে গেল।
তাহলে এভাবেই সে চিনবে তার আইমিকে, চিনবে। এভাবে পার হয়ে গেল অনেকগুলো দিন। 2 মাসের কাছাকাছি আজি চৌধুরী ঈশার কথা শুনে স্বস্তি নিঃশ্বাস ফেলল। ঈশা তাদের আশ্বাস দিল ডক্টর যাবে, এবার ডক্টর সুস্থ হবে। হয়তো মিষ্টির চোখের আড়ালে থাকবে, তারপর ডক্টর সুস্থ হবে। হয়তো কিছুদিন মানিয়ে নিতে একটু কষ্ট হবে, তারপরও তো ডক্টর সুস্থ হবে। কোনো এক সময় যখন ডক্টর দেশে ফিরবে, তখন হুট করে এক মন কেমনের বৃষ্টির মাঝে আবারও দেখা হবে দুজনের। তবে তো সেই মিষ্টি থাকবে না, একটি অপরিচিত মেয়ে ঈশা হয়ে দাঁড়াবে তার সামনে। সে অবাক হয়ে দেখে বলবে, এসব কার? শার্ট প্যান্ট কোট এগুলো কার? আদি রুমে এসে তখন দেখবে তার কসরত করা কাপড় চোপড় গুছিয়ে দিচ্ছে মিষ্টি। মিষ্টি তার কাজে ব্যস্ত হয়ে জবাব দিল, আপনার। আদি ছুটে ফেলে দিল, বলল, আমি এসব পড়ি না, এসব পরবো না, আমি যাব না, কোথাও যাব না। ঈশা অবাক হলো, এতদিনের চেপে থাকা সব রাগ যেন উগড়ে পড়লো। বহুদিন আবার জিনিস ভাঙচুর করলো। বাড়ির সবাই আদির এরূপ রূপ দেখে ভড়কে গেল। গ্লাস ভাঙার কাজ ছড়িয়ে আছে পুরো রুম। আদি আশপাশ দেখলো কিছু খুঁজে নেওয়ার জন্য। পা বাড়তি সে ডাক দিল। আদির পায়ে কাজ বিঁধে যাওয়ার ভয়ে সে খাট থেকে দাঁড়িয়ে পড়লো। আদিকে ধরার জন্য এগোতেই দুপায়ের তলায় বিঁধে গেল কাজ। সে আর্তনাদ করে উঠল, যন্ত্রণায় চোখ ফেটে জল বেরিয়ে এলো। আদি স্তব্ধ হয়ে গেল, মাথা বন্ধ করে ঢাকলো। মিষ্টি। ঈশা ততক্ষণে মাথা চেপে মেঝেতে বসে পড়েছে। বাইরে দাঁড়ানো সবাই আদির দিকে তাকিয়ে আছে, এগোতে পারলো না। ঠিক তখনই আদি তাদের মুখের উপর ধপাস করে দরজা বন্ধ করে দিল। কাজগুলো সরিয়ে মিষ্টির কাছে গিয়ে ধপ করে বসে পড়লো। অসহায় হয়ে মিষ্টির মুখ আগলে ধরলো। মিষ্টি সুরে, দূরে সরে যায়, চলে যান আপনি, যান। আদি যেন ক্ষতবিক্ষত হলো। মিষ্টি রক্তাক্ত পা ছুঁয়ে গেল। মিষ্টি তার পা গুটিয়ে নিল। আদি তার কাঁপা কাঁপা হাত হতে মিষ্টির পা শক্ত করে ধরলো। 2 জায়গায় কাজ লেগেছে। মিষ্টি আদির হাত সরিয়ে বলে, আমি পারবো ব্যান্ডেজ করে নিতে, আপনি যান ডাক্তার। আদি মিষ্টির মুখের দিকে তাকায়, কিন্তু মিষ্টি তার দিকে ফিরেও তাকায় না। সে এবার বহু কষ্টের সিদ্ধান্তে পৌঁছেছে। মিষ্টির হাসি মাখা মুখটা সে কতদিন দেখে না। এবার থেকে মিষ্টি যা চাইবে তাই করবে। মিষ্টি চাওয়া পাওয়ার মূল্য দেবে। অনেক কষ্ট দিয়েছে সে মিষ্টিকে, আর না। আদি আর চোখ তুলে তাকায় না মিষ্টির দিকে। মিষ্টির পায়ের ব্যান্ডেজ সে মিষ্টির কাছ থেকে কেড়ে নেয়, ব্যান্ডেজ করিয়ে দেয়। মিষ্টি অনেক সময় পর তাকায় আদির দিকে। ব্যান্ডেজ শেষ করার পর আদি চোখ তুলে তাকায়, চোখাচোখি হয় দুজনে। সাথে সাথে দুজন দুদিকে চোখ ফিরে নেয়। দুজনেই কান্না আটকানোর বহু কষ্ট চালাচ্ছে। রাতে ঈশার পায়ে যখন আদি মলম লাগিয়ে দিতে ব্যস্ত, ঈশা তখন 2 চোখ ভরে দেখছিল আদিকে। এই মানুষটাকে সে কতদিন দেখবে না, কত মাস দেখবে না। দিনগুলো খুব খারাপ কাটবে ঈশার। প্রত্যেক দিনই তো শুরু হয় ডক্টরকে দিয়ে, তাহলে সে ডক্টর যদি না থাকে ঈশা ডুকরে উঠল। আদি ভরকে গেল, চমকে তাকালো ঈশার দিকে। চোখের জল দেখে আদি খুশি আটকে গেল যেন। আর চোখে চোখ খুলতেই চমকে উঠলো। সে মিষ্টিকে খুব কাছ থেকে বসতে থাকতে দেখলো। কিছু বলার আগে মিষ্টি ডুকরে উঠলে ফুপাতে বলল, আমি টেডি বিয়ার চাই, যে কোনোভাবেই যে কোনো মূল্যে। মধ্যরাত বিষগ্ন মুখ নিয়ে বসে রইল আদি খাটের এক কোণে। মুখে সে সামান্য হাসি ছিটে ফোটা। চোখে ঘুম নেই, তারপরও প্রতিদিন ঘুমিয়ে থাকা ছেলেটি আজ নেই। সে বারান্দায় গিয়েছে কখন, আর আসেনি। মিষ্টি ছেলেটার ওপর রাগ করেছে। এই ছেলেটা না ঘুমিয়ে এক রাত বারান্দায় কি করছে সে ভেবে মগ্ন হলো। তার বিয়ের শাড়ি, লাল টুকটুকে বেনারসি ছুঁড়ে ফেললো সামনে। সেই শাড়িতে হাত দিতেই চমকিয়ে তাকালো সে। ফোলা ফোলা চোখগুলো ছেলেটির। তার প্রশ্নবিদ্ধ দৃষ্টিপক্ষা উপেক্ষা করে মুখপানে তাকায়। চোখাচোখি হয় ঈশার। বলে, শুধু একটিবার মিষ্টি, তোমাকে বউরূপে দেখতে চাই, আর কখনো এমন অন্যায় আবদার করবো না। তুমি রাগ করো না প্লিজ, শুধু একটিবার। আদির বোকা বোকা চাহনি আর বোকা বোকা আবদার শুনে মিষ্টি বিষম খেলো। কিছু বলে ওঠার আগে আদি আবার হাতের কবজিতে চোখ মুছে নিল, চলে গেল। আদি মিষ্টির হাতের দিকে চেয়ে বসে রইল। আকাশ পাতাল ভাবলো, শাড়ি পরে সে ডক্টরের বউ হয়ে এসেছে এই বাড়িতে। শাড়িটা সে নিজের কাছে রেখে দিবে, কাউকে দিবে না। শাড়িটা গায়ে দিতে তার নিজেকে মনে হলো এক নতুন নববধূ। অথচ পেরিয়ে গেছে 7 মাস। ঘরের মৃদু মৃদু ডিম লাইটের আলোয় ঝলঝল করছে মিষ্টির মুখ। ছেলেটি তার শাড়ি পরা অবস্থায় দেখতে পেল। তাহলে কোথায় সে? ঈশা ঠায় দাঁড়িয়ে রইল। ডাকলো ডক্টর। তখনই পেছন থেকে কারো গাঢ় শব্দের আওয়াজ কানে ফিরতে স্তম্ভিত ফিরে পেল সে।
ঘোমটা মাথায় ছোট্ট বউটি তার ভেবেই স্বস্তি মিলল আদির। ধীরে ধীরে অস্বস্তির ডানা বাঁধতে শুরু করলো ঈশার। পিটপিট করে তাকালো মেয়েটির চোখের দিকে, রেখে বুঝলো তুমি আমার সাথে অন্যায় করছো মিষ্টি। এর মূসল তোমায় দিতে হবে। মিষ্টি তো কিছুই বুঝলো না। আদি কপাল ঠেকলো মিষ্টির কপালে। দোকানের পেছনে হাত দিয়ে শক্ত করে আঁকড়ে ধরলো মিষ্টির মুখ। কপাল থেকে শুরু করে ভেজা স্পর্শে রাঙিয়ে দিল মিষ্টির মুখ। মিষ্টির গাল বেয়ে পড়া জলগুলো সে মুছে দিল। মন কেমন করা অনুভূতিরা যেন গাঢ় হলো। মিষ্টি হারিয়ে গেল ডক্টরের চোখের চাহনিতে। কথা বলা ভুলে গেল, দূরে সরিয়ে দিতে গিয়েও পারল না। যেন তার শক্তি ফুরিয়ে গেল। পুরো ঘরটা যেন বকুল ফুলের সুবাসে মৌ মৌ করছে। আজ ভালোবাসার হাতের মুঠোয় এসে ধরা দিল। মিষ্টি মিষ্টি প্রেমে ডুব দিল, সাথে ডক্টর। ভালোবাসার মাঝামাঝি হলো দুজন, রচিত হলো ভালোবাসার কাব্যমঞ্চ। দুজন দুজনে হারিয়ে গেল দুজনাতে। দুইটা গাড়ি এসে দাঁড়ালো চৌধুরী বাড়ির গেটের কাছে। প্রয়োজনীয় সব জিনিসপত্র গাড়িতে তোলা হয়েছে। অন্য গাড়িতে আলিয়া খান চৌধুরী এবং আইমি বসে আছে। ঈশা হকচকে গেল, বলল আচ্ছা আমি নিচে যাচ্ছি। আদি তার হাত ধরে টান দিল, সামনাসামনি দাঁড় করিয়ে বলল, তার গালের একপাশ কাঁধের কাছে ঠেকিয়ে, আমার এখানে খুব জ্বলছে মিষ্টি। ঈশা অবাক হলো, বড় বড় চোখ করে বলল, আমি করেছি? আদি রেগে গেল, গর্জে বলল, কে করবে আর? ঈশা চোখ নামিয়ে ঘাড় ঘুরেলো, আপনি দাঁড়ান, আমি মলম লাগিয়ে দিচ্ছি, আর জ্বলবে না। আদি তাকে ছাড়লো না, টেনে তার বুকের মাঝে টেনে নিল। মিষ্টি তাড়াতাড়ি হাত ছড়িয়ে নিল, নিচে নেমে আসে। আদি সাদের রেলিং হতে ইচ্ছে মতো আঘাত করলো। মিষ্টি চুপচাপ সব জিনিসপত্র গোছগাছ করছে। আইমি এসে তাড়া দিল। আদি আর চোখে মিষ্টির দিকে তাকায়। তার প্রচন্ড রাগ হয় এই মেয়েটার প্রতি। এতটা নিষ্ঠুর কি করে হয় একটি মেয়ে? রুমে গিয়ে সে আবারও মিষ্টি চোখে চোখ পড়ার চেষ্টা করে, কিন্তু মিষ্টি ফিরেও তাকায় না। আলিয়া চৌধুরী ডাক দিলেন। মিষ্টি সব জিনিসপত্র দিয়ে ফেলে দারোয়ানকে গাড়িতে নিয়ে যান। আদি শক্ত ভঙ্গিতে তাকালো মিষ্টির দিকে। যখন দেখলো মিষ্টির কাছে আবার অবহেলিত, তখন সে সিদ্ধান্ত নিল মিষ্টিকে সে চরম শাস্তি দেবে। চরম শাস্তি। তারপর দু চোখ টলমল করে উঠল। সেই তো শব্দে মিষ্টিকে একবার ভালোভাবে বলবে। তার সাথে মিষ্টি বিয়ের শাড়িটা নিজের কাছে রেখে দিল, বলল মিষ্টির সাথে। অন্যদিকে মুখ ঘুরিয়ে এলোমেলো ভাবে কাঁদলো। আদিও অন্যদিকে মুখ করলো, পাঞ্জাবির হাতে চোখ মুছলো। আবারও তার কণ্ঠ ধরে আসলো, একটি বকুল ফুলের মালা নিয়ে বলল, এটি আমি তোমার জন্য গেঁথেছি মিষ্টি, তুমি আমায় ভুল বুঝেছ। আদি শুধু মিষ্টির জন্য মালা গাঁথে, অন্য কারোর জন্য না। ঈশেবার ফিরে তাকালো, নিঃশব্দে কাঁদলো। আদি আসার পর তুমি শুধু এই শুকনো বকুল ফুলের মালা তোমায় খোপায় দিয়ে সাজবে, আমি ফিরে আসব, সত্যি। তার নিজের একটি পাঞ্জাবি ঈশার হাতে তুলে দিয়ে বলে, এই পাঞ্জাবিটা আমার খুব প্রিয়, এটি তোমার কাছে রাখবে, আমি এসে নিয়ে যেন পাই, খুব যত্নে রাখবে মিষ্টি। ঈশা পাঞ্জাবিটা নিজের হাতে নিয়ে বেরিয়ে গেল রুম থেকে। আদি বসে পড়লো খাটে, মাথা চেপে ধরে বলল, তুমি কেন আমায় আটকাচ্ছ না মিষ্টি? ঈশা আলিয়ার পায়ের শব্দ পেয়ে বসে পড়ে। আইমি আজি চৌধুরী ভরকে গেল। ঈশা কাঁদতে কাঁদতে বলে, ওনাকে আমার কাছে রেখে যান, আমি কথা দিচ্ছি পুরোপুরি সুস্থ করে তুলবো আপনার ছেলেকে, আপনাদের কাছে ফিরে দিব, কিন্তু আমার চোখে আড়ালে রাখবেন না প্লিজ। আমি কথা রাখবো, ওনাকে নিয়ে যাবেন না, আমার কাছ থেকে দূরে নিয়ে যাবে না। সবাই বিরক্ত হয়ে ঈশার কথায় বলে, যেখানে আদি রাজি সেখানে এত বড় সুযোগ আমরা কেন মিস করব? তোমাকে তো ভালো মনে করেছিলাম, এখন দেখছি তুমি বড় সুবিধাবাদী মেয়ে। সত্যি যদি তুমি আমাদের ছেলের বউ হতে চাচ্ছ, সেটা কখনোই সম্ভব না। ঈশা নিজের কাছে নিজে লজ্জিত হলো। ডক্টর কি তাকে পাগল বানিয়ে ছেড়েছে? ঈশা ছুটে আসে। ততক্ষণে আদি নিচে নেমে এসেছে, মাথা নিচে করে দাঁড়িয়ে। আলিয়া আর আইমি নিচে দাঁড়িয়ে আছে। দেখে আদিকে নামিয়ে আসতে দেখে তারা খানিকটা খুশি হলো। ইশারায় তাকালো একে অন্যের দিকে। ঈশা ফুপে কেঁদে উঠলো। আদি তাকানোর সাথে সাথে মুখ ফিরিয়ে নিল। আফি দেখা গেল। ঈশাকে দেখেও যেন দেখলো না, বাড়ির কাজে লোকের পিছু পিছু দৌড়ে গেল। আদি গাড়িতে উঠে বসার আগে পিছু ফিরলো, দেখা গেল না মিষ্টিকে। মিনি গাড়ির ভেতরে খাঁচার ভেতর অনবরত ডানা ঝাপটাচ্ছে। আইমি ছেড়ে দিতেই মিনি উড়ে এলো মিষ্টির কাছে। মিষ্টি গাল বেয়ে ঘষে পড়লো সে। আইমি ডাকে অদ্ভুত স্তম্ভিত ফিরলো। আইমি হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিল, দিক বিদিক ছেড়ে দৌড় দিল মিষ্টি, জাপটে গিয়ে ধরলো। এবার প্রকাশ্যে কাঁদলো, পুরোটা বাচ্চার মতো।
একবার চোখ মুখ আরেকবার কেঁদে কেঁদে, মিষ্টি আই হেট ইউ, রিয়েলি হেট ইউ। তুমি খুব কষ্ট পাবে মিষ্টি, খুব, আমার চাইতেও। তুমি কাউকেও বলতেও পারবে না তোমার কষ্টের কথা মিষ্টি, দেখতে পাবে কেমন কষ্ট হয়। তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো মিষ্টি, বলে কাঁদতে লাগলো আদি। ঈশা ফিরে তাকালো চৌধুরী বাড়ির দিকে। কি অদ্ভুত বাড়িটি, কেউ নেই, পুরো নিঃশব্দ। গাড়িটি নিঃশব্দে চলে যাচ্ছে। সকলে আদিকে নিয়ে আবার গাড়িতে উঠালো। মিষ্টি ডাকটা ভেসে আসলো, কেউ জোরে চিল্লালো মিষ্টি বলে। অন্ধকার রেলিং এ দাঁড়িয়ে শুধু তা দেখলো মিষ্টি।